ক্লাসে অ্যাটেন্ড করছে, এই জন্য তোমাকে আরো বেশি ধন্যবাদ আর কি। আহ, তোমাদের তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমদানি রপ্তানি ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায় রপ্তানি ব্যয় এবং রপ্তানি মূল্য নির্ধারণ নিয়ে কথা বলবো। বা এর আগেও এই চ্যাপ্টার নিয়ে কথা বলেছিলাম। সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে রপ্তানি ব্যয় কাকে বলে, রপ্তানি মূল্য বলতে কি বোঝায়, এবং 231 নম্বর পেজ নিয়ে কথা বলবো। তোমরা একটু মিউট করে নাও, কথা শুনতে সুবিধা হবে, কেমন যেন আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে, তাহলে আমরা এর আগে যেটা জেনেছি সেটা হলো রপ্তানি ব্যয় কি, রপ্তানি মূল্য নির্ধারণ বলতে কি বুঝি। তাছাড়া রপ্তানি ব্যয় নির্ধারণের যে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলো কি কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নতুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রপ্তানি ব্যয় নির্ধারণ পদ্ধতিটা। অর্থাৎ আহ, একজন রপ্তানিকারক যখন বিদেশে পণ্যদ্রব্য রপ্তানি করতে চায় তাহলে সে কি কি বিষয়গুলো বিবেচনা করে বা কোন পদ্ধতিতে সে রপ্তানি পণ্যের ব্যয়গুলো নির্ধারণ করে, এই বিষয়টা আমরা কথা বলবো। 231 নম্বর পেজ, সামনে যদি বই থাকে একটু দেখো। এখানে বিভিন্ন রকম পদ্ধতি আছে, তার ভিতরে যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে, যে প্রক্রিয়াগুলো জড়িত এখানে, সেটা হলো 1 নম্বর কাজ অথবা শ্রেণীবদ্ধতার খরচ, দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়াগত ব্যয়, তৃতীয় হচ্ছে নির্ধারিত মানের ব্যয়। 1 নম্বর যেটা, যে কাজ বা শ্রেণীবদ্ধতার খরচ বলতে আমরা কি বুঝি, এখানে কোন বিষয়গুলোকে বিবেচনা করা হয়। আমরা জানি যে প্রত্যেকটি ফ্যাক্টরি বা কারখানাতে কি করা হয়, কাজগুলোকে ভাগ করা হয়, বিভিন্নভাবে পৃথকীকরণ করা হয়। কাউকে যে যে কোনো কাজ যে কাউকে দেওয়া হোক না কেন, এটা একটা শ্রেণীবদ্ধকরণ করে দেওয়া হয়, বা কাজগুলোকে আলাদা আলাদা ভাগ বিভাগ করে দেওয়া হয়, যে কে কোন কাজ করবে, কত সময় ধরে করবে, এবং সেই ভিত্তিতে লেবার কস্ট কত এবং কত সময় ধরে সে কাজটা করা হয়েছে, এই ভিত্তিতে কিন্তু একটা কস্ট বা ব্যয়টা নির্ধারণ করা হয়। অর্থাৎ যে যত সময় ধরে বেশি কাজ করবে তার জন্য তত বেশি মজুরি দেওয়া হবে, বা কারখানার তত ব্যয় বেশি। তাছাড়া যে কে কোন কাজগুলো করবে সেটার শ্রেণীবদ্ধতার বিষয়ে, কারণ একটা প্রতিষ্ঠানে সবাই সব কাজ করে না। কাউকে আহ, কাউকে না কাউকে খুবই গুরুত্বপূর্ণ কাজ দিতে হয়, আবার কাউকে আবার ছোট মানের কাজ দিতে হয়। এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয় এবং মজুরি লেবার কস্টটা সেভাবে নির্ধারণ করা হয়। যেমন আমরা দেখি যে নিম্নোক্ত খাতগুলো, যে যন্ত্রপাতি ব্যবহারের, যন্ত্রপাতি ব্যবহারটা কিন্তু সময়ের উপর নির্ধারণ করে, যে কত সময় ধরে সে যন্ত্রপাতিটা ব্যবহার করা হয়েছে। বস্তুগত খরচের হার, অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট, যেগুলো যেমন বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য তৈরিতে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহৃত হয় সেগুলো খরচ কেমন। তাছাড়া প্রত্যেক ইউনিট দ্বারা উৎপাদনকারী, আমরা জানি যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন ইউনিট থাকতে পারে, এবং ইউনিট গুলো বিভিন্ন ভিন্ন কাজগুলো করে থাকে আর কি। সেই কোন ইউনিট কত সময় ধরে কাজ করেছে, বা কত ইউনিট পণ্য উৎপাদন করেছে, কত একক পণ্য উৎপাদন করেছে, সেটার ভিত্তিতে কিন্তু মজুরিটা নির্ধারণ করা হয়। তাছাড়া যন্ত্রপাতির ক্ষেত্রে বিনিয়োগ বিবেচনা, কোন যন্ত্রপাতির ক্ষেত্রে কত দামে সেটা ক্রয় করা হয়েছে, এবং সেটার কার কোনটা ব্যয়। অর্থাৎ যদি আমরা একটু উদাহরণ দেই, যে মনে করো যে একটি যন্ত্র বা মেশিন কেনা হয়েছে অনেক টাকায়, কিন্তু সেটা যদি উৎপাদনের মাত্রা যদি কম হয় তাহলে কিন্তু খরচটা বেড়ে যাবে। তেমনি ভাবে একটি যন্ত্রপাতি বা মেশিন যদি স্বাভাবিক কিছু কম টাকায় ক্রয় করা হয় এবং সেখান থেকে যদি বেশি মাত্রায় উৎপাদন করা সম্ভব হয় তাহলে কিন্তু একক প্রতি ব্যয়টা কমে যাবে। এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু রপ্তানি ব্যয় বা রপ্তানি মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে অনেকটা বিবেচনা করা হয়। আমরা 2 নম্বরে একটু যদি দেখি, যে প্রক্রিয়াগত ব্যয়, প্রক্রিয়া বলতে কি, প্রসেস, ইংলিশে বলা হয় প্রসেসিং ব্যয় বা প্রসেসিং কস্ট। আমরা জানি যে একটি ইন্ডাস্ট্রি, একটি কারখানায় যে পণ্যদ্রব্য উৎপাদন করা হোক না কেন সেগুলো বিভিন্ন ধরনের প্রসেস থাকে বা পদ্ধতি থাকে। একটা পণ্যকে কাঁচামাল থেকে সাধারণত রূপগত প্রক্রিয়ায় একটা আকারে নিয়ে আসা হয়, সেখান থেকে আবার ফিনিশড প্রোডাক্ট, যেটা প্রস্তুতকৃত পণ্য তৈরি করার জন্য আবার আরেকটা আকারে নেওয়া হয়। আমরা যদি একটি উদাহরণ দেই, যে কাপড়ের কথা যদি বলি, যে প্রথমে সুতো থেকে কিন্তু এই তুলা থেকে সুতো হয়, সুতো থেকে কাপড় হয়, আবার কাপড় থেকে কিন্তু প্রস্তুতকৃত পণ্য যেটা সেটা তৈরি করা হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রসেস, এই প্রসেসের ক্ষেত্রে
বিভিন্ন ধরনের আ ই খ কস্ট গুলো জড়িত বা বিভিন্ন এক ধরনের পণ্য যেখানে একটি পণ্য ফিনিশড গুডস অর্থাৎ প্রস্তুতকৃত পণ্য, সেই পণ্য কিন্তু অন্য জায়গায় যায় আবার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি যে তুলা থেকে সুতো হয়, সুতো কিন্তু একটা পরিণত পণ্য। কিন্তু এই পণ্যটা এই সুতা দ্বারা যদি কেউ কাপড় তৈরি করে সেটা কিন্তু আবার সুতা কাঁচামাল হিসেবে সেই ক্ষেত্রে বিবেচিত হবে। আবার কাপড় দ্বারা যদি কেউ পোশাক তৈরি করে, পোশাক একটা পরিণত পণ্য। কিন্তু এই পোশাক সরি কাপড় একটা পরিণত পণ্য। কিন্তু এই পরিণত পণ্য কাপড় দ্বারা যদি কেউ আবার পোশাক তৈরি করে, তাহলে কাপড়টা কিন্তু পোশাক তৈরির ক্ষেত্রে কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এই যে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রসেসে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য উৎপাদন হয়, এগুলোর জন্য কিছু ব্যয় হয়। এখানে এই যে দেখো যে উদাহরণ দেওয়া আছে যে ম্যানুফ্যাকচারিং যে গ্যাস ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে বা কেমিক্যাল, গ্লাস বা পেপার ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে পেপার ইন্ডাস্ট্রিতে আমরা কি দেখি যে প্রথমে কাঠ বা সেগুলোকে মন্ড তৈরি করা হয়, সেখান থেকে আবার কাপড় কাগজ বানানো হয়। তেমনি ভাবে গ্যাসের ক্ষেত্রে দেখা যায় গ্যাসগুলোকে প্রথম উত্তোলন করা হয়, সেগুলোকে আর পরিশোধন করা হয়। তেমনি কেমিক্যালের ক্ষেত্রেও বা গ্লাসের ক্ষেত্রেও এই সমস্ত প্রসেস গুলো দেখা দেয়, অর্থাৎ বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে একটা ফিনিশড গুডস বা পরিণত পণ্য আমরা পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরনের খরচগুলো যোগ হয় বা ব্যয় হয়। এগুলোকেই বলা হয় প্রক্রিয়াগত ব্যয়। এগুলো রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা হয়। প্রকৃত পণ্য তৈরি করার ক্ষেত্রে বাই প্রোডাক্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাই প্রোডাক্ট বলতে আবার এখানে কি বোঝায়? অর্থাৎ বাই প্রোডাক্ট বলতে যে আসল প্রোডাক্ট নয়, আ যেটা যেমন আমরা যদি বলি যে ফার্নিচারের কথা যদি আমরা বলি, ফার্নিচার একটি হচ্ছে পরিণত পণ্য। আসবাবপত্র একটি পরিণত পণ্য। কিন্তু এই ফার্নিচার তৈরিতে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের যে আ সমিল থেকে যে ইগুলো বের হয়, ডাস্ট গুলো বের হয়, সেগুলো কিন্তু জ্বালানির কাজে আবার ব্যবহার করা পারে। হ্যাঁ? তো এই যে বাই প্রোডাক্ট যেটা পরিণত পণ্য বা প্রকৃত পণ্যের পাশাপাশি যদি অন্য কোনো পণ্য তৈরি হয় সেগুলোকে বলা হয় বাই প্রোডাক্ট। তো এগুলো এগুলো অনেক সময় দেখা যায় যে আহ, জি জি, বলো। কেন কেন আমি তো ফার্স্ট ইয়ারের লিঙ্ক দেওয়া আছে, দেখো তো ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, সেখানে তো লিঙ্ক দেওয়া আছে। সেকেন্ড ইয়ারে যাবে কেন? এখানে তো এখন তোমাদের সাথে ক্লাস হবে আমার আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, ওরা অন্য ক্লাসে যাবে কেন? না, আমরা তো পৃথক করেই দিছি। আমরা তো গ্রুপ তো পৃথক করেই দিছি, তাই না? তো তোমরা তো টাইমটা দেখবা, তোমাদের রুটিনটা কাছে থাকতে হবে যে কোন স্যারের কোন ক্লাস, কারণ আমার তো টাইম ওখানে দেওয়া আছে যে 10টায় অমুক স্যারের ক্লাস, তাই না? তো এই বিষয়গুলো যদি না দেখে তাহলে তো সমস্যা। টিচাররা ভুল করে ফেলছে আসলে। তোমরা ওদেরকে একটু জানাও যে হ্যাঁ বলো। জি জি। না 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 না, কলেজ খুললে তারপর তোমাদের এই যেভাবে এক্সাম হওয়ার কথা ওইভাবে হবে। হ্যাঁ হ্যাঁ। গ্রুপে কি একটু জানাইছো যে স্যারের ক্লাস হচ্ছে? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি, সেটাই তো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে প্রকৃতিগত যে ব্যয়গুলোর ভিতরে যে বলছিলাম যে প্রকৃত পণ্য তৈরি করার ক্ষেত্রে বাই প্রোডাক্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাই প্রোডাক্ট বলতে কি বোঝায়? যে মূল পণ্যের পাশাপাশি যদি
আরেকটি পণ্য তৈরি হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্টের মূল্যও যদি নির্ধারণ করা হয়, আবার প্রকৃত পণ্যের মূল্যও যদি নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে রপ্তানি ব্যয়টা কিন্তু অনেকটা নির্ধারণের ক্ষেত্রে সমস্যা হবে, এবং এটা অনেকটা বিবেচনা করে রপ্তানি ব্যয়টা নির্ধারণ করা হয়ে থাকে। এরপর অপচয় বাধ্যতামূলক বা অপরিহার্য। অনেক সময় দেখা যায় যে মেশিন দ্বারা যখন যন্ত্রপাতি ব্যবহার করে যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করা হয়, সেখানে কিন্তু মেশিনের ব্যয়টা জড়িত। আবার সেই মেশিনটা ব্যবহার করার মাধ্যমে যে এই যে অপচয়টা হয়, সেই অপচয়টাও কিন্তু বাদ দিয়ে যে আঙ্কিক মূল্য দাঁড়ায়, সেটা দ্বারাই কিন্তু উৎপাদিত পণ্যের ব্যয়টা হিসেব করা হয়। তাছাড়া একটি ফার্মের প্রকৃত পণ্য অন্য আরেকটি ফার্মের বাই প্রোডাক্ট হতে পারে। যে কথা বলছিলাম যে একটি পণ্য আমরা ১ম এ উদাহরণ দিয়েছিলাম যে তুলা থেকে সুতা হয়। কিন্তু এই কোনো একটি কোম্পানি যদি শুধুমাত্র তুলা থেকে সুতোই তৈরি করে, তাহলে সেটা কিন্তু তাদের প্রকৃত পণ্য। কিন্তু সেটা দিয়ে যদি অন্য একটি কোম্পানি তুলা থেকে কাপড় তৈরি করে, তাহলে সেই কোম্পানিতে সুতাটা কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সেই কথা এখানে বলেছে যে একটি ফার্মের প্রকৃত পণ্য অন্য একটি ফার্মে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে এগুলোও রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় আসে। এরপরে ৩ নম্বর, তোমাদের বইটা কিন্তু সামনে রাখলে ভালো বুঝতে সুবিধা হবে। আর আমার এই ল্যাপটপটা সমস্যা হওয়ার কারণে অনেকদিন যাবত মেরামত করতে দিচ্ছি, কিন্তু সেটা দিচ্ছে না। যার কারণে তোমাদের পাওয়ার পয়েন্টে ক্লাসটা নেওয়া সম্ভব হচ্ছে না আরকি। ৩ নম্বর যেটা যে নির্ধারিত মানের ব্যয়। নির্ধারিত মানের আ আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানি তাদের পণ্যটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখার জন্য কিছু ব্যয় করে থাকে। হ্যাঁ? স্ট্যান্ডার্ডিং কস্ট যেটাকে বলা হয় আরকি। হ্যাঁ। যেমন লক্ষ্যমাত্রা খরচ, এখানে যে স্ট্যান্ডার্ডিং কস্ট হলো এমন এক ধরনের পদ্ধতি যেখানে লক্ষ্যমাত্রার খরচকে প্রকৃত খরচের সাথে তুলনা করা হয়ে থাকে। অর্থাৎ লক্ষ্যমাত্রার খরচ বলতে বোঝায় যে কতটুকু তারা খরচ করতে ইচ্ছুক। এটা হচ্ছে টার্গেটিং কস্ট, এবং অ্যাকচুয়াল কস্ট হচ্ছে বর্তমানে আসলে কি পরিমাণ ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে স্ট্যান্ডার্ডিং কস্টটা বর্তমানে তারা কত ব্যয় করছে, আসলে ভবিষ্যতে কতটা ব্যয় হওয়া উচিত, এইগুলোকে এগুলোর সাথে তুলনা করেই সাধারণত স্ট্যান্ডার্ডিং কস্টটা নির্ধারণ করা হয়। হ্যাঁ, যে সকল ইন্ডাস্ট্রি পুনরায় তাদের কার্যক্রম শুরু করে, তারা এই পদ্ধতিতে ব্যয় নির্ধারণ করে থাকেন সাধারণত। যে দেখা যায় যে আ অনেক সময় দেখা যায় যে তাদের যে ব্যয়টা হচ্ছে সেটাকে আরো বিবেচনা করে সেটাকে কমানো, বাড়ানো, এই যে ডিসিশনের ভিত্তিতে পুনরায় যদি আবার কাজ শুরু করতে চায়, তারা সাধারণত এই পদ্ধতিতে আ রপ্তানি ব্যয়টা নির্ধারণ করে থাকে। এটার ভিতরে ২ টা পদ্ধতি আছে যে রপ্তানি পণ্যের ওজন ও পরিমাপ নির্ধারণের মাধ্যমে যে পণ্যটা তারা রপ্তানি করবে বিদেশের বাজারে, সে পণ্যের ওজনটা কেমন, এর মানটা কেমন, এটার ভিত্তিতেও দেখা যায় যে স্ট্যান্ডার্ডিং কস্টটা নির্ধারণ করা হয়। অর্থাৎ যদি পণ্যের ওজনটা বেশি হয় বা পরিমাণটা বেশি হয়, তাহলে রপ্তানি ব্যয়টাও তুলনামূলকভাবে বেশি হবে। তেমনিভাবে যদি রপ্তানি পণ্যের ওজনটা আ তুলনামূলকভাবে কম হয় এবং পরিমাপটাও কম হয়, সেক্ষেত্রে ব্যয়টাও কিন্তু অনেকটা কমে যায়। এই যে এইগুলোর ভিত্তিতেও নির্ধারিত যে মানের ব্যয় বা স্ট্যান্ডার্ডিং কস্টটা কম বেশি হতে পারে। খ নম্বর যেটা দেখতেছো যে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণের মাধ্যমে, পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে আমরা জানি যে একটি পণ্য উৎপাদন করতে বিভিন্ন ধরনের ব্যয়। কেন, কি সমস্যা? এবারে ক্লাস করো। এগুলো কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স বিবেচনা করা হচ্ছে। তোমাদের যে স্ক্রিনশট দিচ্ছি, আমাদের এখানে অফিসিয়ালি সেগুলো রেকর্ড হচ্ছে। অ্যাডমিন প্যানেলে সেগুলো যাচ্ছে। কতজন স্টুডেন্ট কোন দিন উপস্থিত, কাদের নাম, এগুলো আমাদের স্ক্রিনশট রাখা হচ্ছে। এগুলো কিন্তু অ্যাকশন হবে। ক্লাস না করে যারা, না, না, এই একে শোনো, একে তো স্টুডেন্টের অবস্থা, আ উপস্থিতি কম। আমাদের স্টুডেন্ট অনেক, কিন্তু ক্লাস করে কম। সেক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে শোনো, সেক্ষেত্রে ফর্ম ফিল-আপ আছে সামনে আমাদের। কলেজ যদি খোলে, অনেক কার্যক্রম কিন্তু তোমাদের সামনে তোমাদের কোনোভাবে সুপারিশ করার কোনো সিদ্ধান্ত, কারণ এটা তো আমাদের কলেজের ডিসিশন নয়, মন্ত্রণালয়ের ডিসিশন যে ক্লাস করতে হবে অনলাইনে। তাই তো? তো সেক্ষেত্রে যদি তোমরা ফাঁকি দাও, ফাঁকিতে কিন্তু পড়বা। এটাই স্বাভাবিক কিন্তু। কখন কি ডিসিশন হয় এটা কিন্তু বলা যায় না। আর আমাদের কাছে রেকর্ড থাকতেছে।
স্ক্রিনশট আছে, কে কয়টা ক্লাস করছে বা এগুলো কিন্তু রেকর্ড আকারে আমরা কলেজে সেগুলো লিখে দিচ্ছি আমি। না, আমরা সেটা বিবেচনা করব আরকি। কে ফাঁকিবাজ বা কে ফাঁকি দিচ্ছে এগুলো আমাদের এগুলো নজরে আছে। সমস্যা নাই। তাহলে আমি যে কথা বলতেছিলাম পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণের মাধ্যমে পণ্যের উৎপাদন ব্যয় ক্ষেত্রে আমরা জানি যে ২ ধরনের ব্যয়টা সাধারণত হয় যে স্থায়ী ব্যয় এবং যে পরিবর্তনশীল ব্যয়। তো আমরা এর আগে বলেছিলাম যে স্থায়ী ব্যয় বলতে যে ব্যয়গুলোকে বোঝায় যে ব্যয়টা কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উৎপাদন বাড়লেও সেটা ফিক্সড থাকে এবং উৎপাদন কমলেও সেটা ফিক্সড থাকে। সেটা স্থায়ী ব্যয়। যেমন মেশিনের ব্যয়, আ কারখানার ব্যয়, তারপরে হচ্ছে শ্রমিকের বেতন এগুলো। উৎপাদন বাড়লেও সেগুলো ঠিক থাকবে, উৎপাদন কমলেও সেগুলো কিন্তু ঠিক থাকবে। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয়গুলো উৎপাদন বাড়ার সাথে, সাথে একক প্রতি ব্যয়টা বেড়ে যায় এবং উৎপাদন যদি কমানো হয় তাহলে একক প্রতি আ ব্যয়টা একক প্রতি ব্যয়টা ফিক্সড থাকে, স্থির থাকে। কিন্তু উৎপাদন যত বাড়ানো হবে টোটাল ব্যয়টা বেড়ে যাবে এবং উৎপাদন যদি কম হয় তাহলে পরিবর্তনশীল মোট ব্যয়টা কমে যাবে। তো এই ব্যয়গুলো সাধারণত পণ্য নির্ধারণের ক্ষেত্রে পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিবেচনা করা হয়। তাছাড়া আরো কিছু খরচ রয়েছে যেমন কাঁচামালের খরচ। যে কাঁচামাল সংগ্রহ করতে যে ব্যয়টা সম্পাদিত হয় সেগুলোকে কাঁচামাল খরচ হিসেবে বিবেচনা করা হয়। এখন কাঁচামালের খরচটা আ সাধারণত ডাইরেক্টলি রপ্তানি ব্যয়ের ক্ষেত্রে বিবেচনা করা হয়। কারণ কাঁচামালের ব্যয় যদি বেশি হয় তাহলে আ রপ্তানি ব্যয়টা বা উৎপাদন ব্যয়টা যেহেতু বেড়ে যাবে, উৎপাদন ব্যয়টা বেড়ে গেলে রপ্তানি ব্যয়টাও বাড়বে। শ্রমিকের মজুরি, তেমনিভাবে কাঁচামাল সংগ্রহ ছাড়াও যদি শ্রমিকের মজুরিটাও এখানে বিবেচনা করা হয় যে শ্রমিকের মজুরি যদি বেশি হয়, উৎপাদন ব্যয়টাও বেশি হবে। উৎপাদন ব্যয়টা বেশি হলে রপ্তানি ব্যয়টাও বেড়ে যাবে। এই যে বিষয়টা, শ্রমিকের মজুরিটাকে বিবেচনা করা হয় উৎপাদনের ক্ষেত্রে। শুল্ক ও কর অনেক সময় দেখা যায় যে সরকার এক দেশ থেকে অন্য দেশে আমদানি করার ক্ষেত্রে একটা শুল্ক বা কর নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে কিন্তু পণ্যের যে আমদানি ব্যয় সেটা কিন্তু বেড়ে যায়। আমদানি ব্যয় বাড়ার কারণে আ বা আমদানি ব্যয় একটি দেশের ক্ষেত্রে দেশ যদি ক্রয় করে আনতে চায় তাহলে যদি শুল্ক আরোপ করে তাহলে আমদানি ব্যয়টা বেড়ে যায়। কিন্তু একটি দেশ যদি বিদেশে যদি সেটা রপ্তানি করতে চায় এবং ওই বহির্দেশের সেটার উপরে করটা ধার্য করে সেক্ষেত্রে কিন্তু রপ্তানি ব্যয়টা অনেক সময় বেড়ে যাবে। আ কারখানার উপরি খরচ, তাছাড়া কারখানার ভিতরে অনেক ধরনের উপরি খরচ আছে ভাড়া, বিদ্যুৎ খরচ, জ্বালানি খরচ, যন্ত্রপাতির অপচয়। এই যে বিষয়গুলো এগুলোও অনেক সময় মোট ব্যয়ের সাথে ক্যালকুলেশন করা হয়, ধরা হয়। প্রশাসনিক খরচ রয়েছে। বিভিন্ন ধরনের প্রশাসনিক খরচ, অফিস কর্মকর্তাদের বেতন, তারপরে টেলিফোন বিল, অ্যা অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন, চা নাস্তা খরচ। এই যে বিষয়গুলো এগুলো প্রশাসনিক খরচ, এগুলো উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে। রপ্তানি ব্যয় নির্ধারণের ক্ষেত্রে এগুলোকে বিবেচনা করা হয়। তাছাড়া এই সমস্ত বিষয়গুলো ছাড়া এই ৩ টি পদ্ধতি ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেমন প্যাক, মার্কিং এবং লেবেলিং। অনেক সময় দেখা যায় যে বিদেশের বাজারে যদি পণ্যদ্রব্য রপ্তানি করতে কোনো রপ্তানিকারক চায় তাহলে অবশ্যই তাকে কিন্তু আকর্ষণীয় প্যাকে সেটাকে মোড়কীকরণ করতে হয় যাতে দেখতে সুন্দর হয়। এটার ক্ষেত্রেও কিছু একটা ব্যয় হয়। তাছাড়া মার্কিং করা ওই প্যাকেটের গায়ে বিভিন্ন কিছু লেখা, কার্টের সংখ্যা কত, শিপিং চিহ্ন, তারপর সুন্দর করে সেগুলোকে আবার লেবেলিং করা। এই যে বিষয়গুলি এগুলোর ক্ষেত্রে নির্ধারিত ব্যয় হয়। এগুলো রপ্তানি নির্ধারণ করার ক্ষেত্রে বা ব্যয় নির্ধারণের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলে। কারখানা প্রান্ত ব্যয়, কারখানার অভ্যন্তরে যে প্রত্যক্ষ খরচগুলো রয়েছে, যেমন আ আমরা জানি প্রত্যক্ষ খরচ কোনগুলো? যে কারখানার ব্যয়, ভাড়া, বিদ্যুৎ খরচ এগুলো হচ্ছে প্রত্যক্ষ কারখানার অভ্যন্তরে প্রত্যক্ষ খরচ। তাছাড়া কারখানার যে আরো কিছু পরোক্ষ খরচ রয়েছে যেমন কাঁচামাল এবং শ্রমের ব্যয় এগুলো ছাড়া আরো কিছু পরোক্ষ খরচ কারখানার ভিতরে রয়েছে যেমন জ্বালানি খরচ বা কারখানার শ্রমিকদের আপ্যায়ন, মজুরি এই যে প্রত্যক্ষ পরোক্ষ খরচগুলো এগুলোর সাথে যখন আ আরো কিছু খরচ যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্যাকিং, মার্কিং বা লেবেলিং এই খরচগুলোকে যোগ করা হবে। এগুলোকে একত্রে বলা হয় কারখানা প্রান্ত ব্যয়। এগুলোও হিসেব করা হয় রপ্তানি ব্যয়ের ক্ষেত্রে। তাছাড়া কারখানা প্রান্ত মূল্য যখন এই কারখানা প্রান্ত ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্যটা নির্ধারণ করা হবে কারখানা প্রান্ত মূল্য। অর্থাৎ কারখানা প্রান্ত ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা যোগ করে যখন
পণ্যের মূল্য নির্ধারণ করা হয় তখন এটাকে বলা হয় কারখানা প্রান্ত মূল্য। এগুলোকেও বিবেচনা করা হয় মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে বা রপ্তানি ব্যয় নির্ধারণ করার ক্ষেত্রে। তাছাড়া ফরওয়ার্ডিং এজেন্টের কমিশন, আমরা জানি যে একটি দেশ যদি বিদেশে পণ্যদ্রব্য রপ্তানি করতে চায় তাহলে কিন্তু তাকে যেকোনো মাধ্যমে সেটা বিদেশে পাঠাতে হয়। সেটা স্থল মাধ্যমে হতে পারে, আকাশ পরিবহন হতে পারে, তাছাড়া জল পরিবহন বা সেটার ভিত্তিতে হতে পারে। সাধারণত বিদেশের বাজারে বা রপ্তানিকারক দেশ, আমদানিকারক দেশে পণ্য সুবিধা মতো পৌঁছানোর জন্য যে মাধ্যমটি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে জল মাধ্যম যেটা। সেই ক্ষেত্রে দেখা যায় যে জাহাজীকরণের প্রয়োজন পড়ে। অর্থাৎ জাহাজীকরণের জন্য ফরওয়ার্ডিং এজেন্টের সাহায্য নিতে হয়। এখানে ফরওয়ার্ডিং এজেন্ট বলতে যারা সাধারণত পণ্যদ্রব্য জাহাজে ভর্তিকরণের দায়িত্বে নিযুক্ত থাকে তাদেরকে বলা হয় ফরওয়ার্ডিং এজেন্ট। তাই এরা কিন্তু এমনিতে বা ফ্রি ভাবে কারো দায়িত্বটা পালন করে থাকে না। তাদেরকে একটা নির্দিষ্ট খরচ দিতে হয় বা কমিশন দিতে হয়। শতকরা দেখা যায় ফ্যাক্টরি যে কস্ট আছে, অর্থাৎ কারখানা প্রান্ত যে মূল্য আছে তারের উপরে 30 থেকে 40% পর্যন্ত কমিশনের বিনিময়ে সাধারণত ফরওয়ার্ডিং এজেন্ট যারা তারা এই কাজগুলো করে থাকে, অর্থাৎ জাহাজে মালামালটা বুকিং দেয়। তো এটাও কিন্তু রপ্তানি মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয়। তাছাড়া রয়েছে এফ ও বি মূল্য। এফ ও বি মূল্য যেটাকে বলা হয় ফপ প্রাইস, এফ ও বি। যখন বিক্রেতা বা রপ্তানিকারী নিজের যে নদী বন্দরে নিজের দেশ থেকে বিদেশে রপ্তানি প্রেরণের ক্ষেত্রে নিজের নদী বন্দরে বা সমুদ্র বন্দরে যখন পণ্যটা পরিবহনের চেষ্টা করে বা নিজ দায়িত্বে সেগুলো পরিবহন করে দেয়, গন্তব্যস্থলে পৌঁছে দেয়, তখন যে ব্যয়টা হবে এখানে অভ্যন্তরীণ পরিবহন, ফরওয়ার্ডিং এজেন্টের যে কমিশন, এগুলো বা অন্যান্য যে ব্যয় এগুলো এফ ও বি এর মধ্যে পড়বে। তাছাড়া এফ ও এ সি অ্যান্ড এফ মূল্য আছে। সি অ্যান্ড এফ হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট প্রাইস। অনেক সময় দেখা যায় যে সি অ্যান্ড এফ কস্ট অ্যান্ড ফ্রেট প্রাইস, অনেক সময় এফ ও বি মূল্যের সাথে আহ, এখানে এফ বলতে ফ্রেট প্রাইস, ফ্রেট বলতে পরিবহনকে বোঝায়, অর্থাৎ রপ্তানিকারক যখন পরিবহন ভাড়াটা নিজেই বহন করবে তখন এটাকে বলা হবে সি অ্যান্ড এফ। হ্যাঁ, অর্থাৎ ফপ মূল্যের সাথে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মোট পরিবহন ভাড়া যুক্ত করে সাধারণত এই মূল্যটা নির্ধারণ করা হয়। এটাও রপ্তানি মূল্য নির্ধারণ করতে করার ক্ষেত্রে অনেকটা বিবেচনা করা হয়। তাছাড়া রয়েছে সিআইএফ মূল্য। সি তে কস্ট বোঝায়, আই তে ইন্স্যুরেন্স এবং এফ হচ্ছে ফ্রেট, অর্থাৎ কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রধানত আমদানিকারক যখন বিদেশে পণ্যটা রপ্তানি করতে চায় তখন তাকে অনেক সময় ইন্স্যুরেন্স বা বীমার কথা চিন্তা করতে হয়, যে জলপথে বা আকাশপথে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য অনেক সময় পণ্যদ্রব্যগুলোকে বীমা করতে হয়। এই খরচটা অনেক সময় রপ্তানিকারক বিশেষ ক্ষেত্রে আমদানিকারক এগুলো বহন করে থাকে, তবে যদি শর্ত থাকে তাহলে রপ্তানিকারক এই খরচগুলো অনেক সময় বহন করে থাকে। এটা একটা বিষয়, এটা রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। তাছাড়া রয়েছে সি অ্যান্ড এফ সি। সি তে বোঝায় কস্ট, এফ তে হচ্ছে ফ্রেট, সি তে হচ্ছে কমিশন। অর্থাৎ যখন কস্ট ফ্রেট, অর্থাৎ আমরা যেটা আগে দেখলাম যে সিআইএফ, এটার সাথে যখন আবার কমিশন যোগ করা হবে তখন এটাকে বলা হবে সি অ্যান্ড এফ সি, অথবা এটাকে বলা হয় সিআইএফ। হ্যাঁ, এটাও রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। এরপরে বিক্রয় মূল্য। এ জাতীয় ব্যয় সাধারণত রপ্তানি প্রমোশন ব্যয়, যেমন বিজ্ঞাপন, প্রচার, তারপরে দেখা যায় যে প্রিমিয়াম বা কুপন, তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো, অর্থাৎ বিক্রয়কে আরো বাড়ানোর জন্য যে ব্যয়গুলো হয় সেক্ষেত্রে সেখানে বলা হয় যে বিক্রয় ব্যয় বা সেলিং কস্ট। এছাড়া স্টেশনের মূল্য, দেখা যায় রপ্তানিকারক তার শহরের রেলওয়ে স্টেশনে পণ্যটা অনেক সময় কিছুদিন ধরে রাখতে হয়, বা কিছু সময় ধরে সেখানে রেল স্টোরে সংরক্ষণ করতে হয়, সেটার জন্য রেলওয়ে স্টেশনকে কিছু হয়তো চার্জ দেওয়া লাগতে পারে। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম যে রপ্তানি মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো বা যে বিষয়গুলো, এগুলো বিশেষ করে
আহ, আহ, প্রভাব ফেলে। এগুলো পরীক্ষাতে আসতে পারে। তোমাদের যে রপ্তানি ব্যয় মূল্য নির্ধারণের যে পদ্ধতিগুলো সেগুলো আলোচনা করো। যে কথাগুলো বললাম এগুলো তোমাদের মতো করে বুঝে শুনে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা একটু দেখি যে রপ্তানি মূল্য নিয়ে কথা বলছিলাম এর আগে, তাই তো? রপ্তানি মূল্য, রপ্তানি মূল্য নিয়ে মনে হয় বলা হয় নাই। আমরা রপ্তানি বা বললেও সংক্ষিপ্ত আকারে বলেছে। এখন আমরা যে ডিটেলস আকারে যদি বলি যে রপ্তানি মূল্য নির্ধারণ কাকে বলে বা এটার অর্থ বা সংজ্ঞাটা কি, 234 নম্বর পেজ। আমরা রপ্তানি ব্যয় বলতে বুঝালাম যে একটি রপ্তানিকৃত পণ্য রপ্তানি করতে গিয়ে যে সকল ব্যয়গুলো সংঘটিত হয় তার সমষ্টিকে বলা হবে রপ্তানি ব্যয়। সেখানে অনেকগুলো ব্যয় দেখলাম আমরা। রপ্তানি মূল্য বলতে আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা বুঝবো সেটা হলো রপ্তানি ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা যোগ করে যে মূল্যটা নির্ধারণ করা হবে তাকেই বলা হবে রপ্তানি মূল্য। আবার বলছি যে রপ্তানি ব্যয়ের সাথে একজন রপ্তানিকারক তার কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে মূল্যটা আহ, নির্ধারণ করে বিদেশের বাজারে পণ্যটা প্রেরণ করে সেটাকে বলা হবে রপ্তানি মূল্য। অর্থাৎ এই রপ্তানি মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে একজন রপ্তানিকারক আমদানিকারক দেশের ক্রেতাদের চাহিদা, তাদের ক্রয় অভ্যাস, তাদের অর্থনৈতিক সামর্থ্য, ক্রয় ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে রপ্তানি মূল্যটা নির্ধারণ করে থাকে। তাছাড়া তার পণ্য উৎপাদন করতে কত পরিমাণ ব্যয় হয়েছে, রপ্তানি ব্যয় কত, এগুলো বিচার বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট মুনাফা যোগ করে রপ্তানি মূল্যটা নির্ধারণ করা যায়। একটা কথা জেনে রাখা ভালো যে একটি কোম্পানি বা একজন রপ্তানিকারক সাধারণত ব্রেক ইভেন পয়েন্টেও কিন্তু পণ্যের মূল্যটা নির্ধারণ করতে পারে। অর্থাৎ যেখানে কোনো ব্যয়ও নাই তেমন কোনো লাভও নাই, অর্থাৎ ক্ষতিও নাই লাভ নাই, এ পর্যায়ে কিন্তু একটা কোম্পানি বাজারে টিকে থাকতে পারে। তবে এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে কিন্তু কোম্পানির সফলতা আসবে না। হয়তো প্রথম অবস্থায় বাজারে অনুপ্রবেশ ঘটানোর জন্য প্রবেশ করার জন্য এই প্রাইসটা যথাসাধ্য ভূমিকাটা পালন করতে পারে। পরবর্তী সময় অবশ্যই ব্রেক ইভেন পয়েন্ট থেকে বেরিয়ে আসতে হবে, কারণ মুনাফাটা কিছুটা হলেও ধার্য করতে হবে। কারণ প্রতিষ্ঠানের যে আরো আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো বিয়ার করার জন্য বা প্রতিযোগীদের সাথে তুলনামূলকভাবে অবস্থান সুদৃঢ় করার জন্য ভবিষ্যৎ সফলতার জন্য অবশ্যই প্রফিটের বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হবে সেটা উৎপাদন খরচটাকে বিবেচনা করা হবে, পণ্যের আসলে চাহিদা আছে কিনা সেটাকে বিবেচনা করা হবে, তার যোগ্যতার কথা বিবেচনা করা হবে এবং কোম্পানির যে উদ্দেশ্য, যদি দ্রুত বাজারটা দখল করতে চায় তাহলে মূল্যটা একটু কম নির্ধারণ করতে হবে। আর যদি তারা চায় যে না প্রফিট ম্যাক্সিমাইজেশন, অর্থাৎ প্রফিটটাই তারা বেশি প্রাধান্য দেবে, তখন কিন্তু পণ্যের মূল্যটা বেশি নির্ধারণ করতে হবে। এই যে বিষয়গুলো এগুলো করে বিবেচনা করেই পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হয়। তাহলে রপ্তানি মূল্য নির্ধারণ করার আসলে উদ্দেশ্য কি? একটি কোম্পানি কেন রপ্তানি পণ্যের ব্যয়টা নির্ধারণ করবে? সেটা হলো বাজার শেয়ার সর্বোচ্চকরণ করা। একে তো একটি কোম্পানি যদি চায় যে তারা কোম্পানির বাজার শেয়ারটা সর্বোচ্চকরণ করবে, অর্থাৎ বাজারে কাস্টমারের সংখ্যা তারা বৃদ্ধি করতে চায়, তাও তাহলে তাদের মূল্যটা সেভাবে নির্ধারণ করতে হবে। এটা একটা উদ্দেশ্য থাকে। সেক্ষেত্রে মূল্যটা একটু স্বাভাবিক রাখতে হবে। অতি মূল্য নির্ধারণ করা কখনোই যাবে না। কারণ প্রতিযোগীদের তুলনায় যদি তাদের কোম্পানির পণ্য বা রপ্তানিকারকের পণ্যের মূল্যটা যদি অস্বাভাবিক হয় বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা সেই পণ্যটা ক্রয় করবে না। সেই ক্ষেত্রে বাজার শেয়ার সর্বোচ্চ করার জন্য স্বাভাবিক পর্যায়ে পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হয়। বর্তমান মুনাফা সর্বোচ্চকরণ। একটি কোম্পানি যদি চায় যে না বাজার শেয়ার সর্বোচ্চকরণ করার দরকার নেই, তাদের মুনাফা সর্বোচ্চকরণ করার দরকার। অর্থাৎ অল্প সময়ে যদি তারা বেশি মুনাফা অর্জন করতে চায় তাহলে কিন্তু অতি মূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ স্কিমিং প্রাইসিং সিস্টেম, যেটা বেশি মূল্য নির্ধারণ করতে হবে। বেশি মূল্য নির্ধারণ করে অল্প দিনে প্রফিট অর্জন করে হয়তো তারা বাজার থেকে বিলীন হয়ে যাবে। এই যে একটা ব্যাপার, এভাবেও কোম্পানি পণ্যের মূল্য নির্ধারণ করে বা এটা একটা উদ্দেশ্য থাকে। তাছাড়া ৩ নম্বর হচ্ছে টিকে থাকা, টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। বাজারে টিকে থাকার জন্য অনেক সময় দেখা যায় যে পণ্যের মূল্যটা নির্ধারণ করে। বাজারে একটি কোম্পানি বাজারে টিকে থাকতে হলে সাধারণত পণ্যের মূল্যটা
তারাও স্বাভাবিক রাখে। কারণ অতি মূল্য তারা নির্ধারণ করে না। তাছাড়া কম মূল্যটাও তারা নির্ধারণ করে না। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যতটুকু দরকার সেই মূল্যটাই তারা নির্ধারণ করে থাকে। আ এটা একটা বিষয়। এরা টিকে থাকার জন্য তারা সাধারণত দেখে যে প্রতিযোগীরা কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করেছে, কতটুকু নির্ধারণ করেছে। প্রতিযোগীদের মূল্য নির্ধারণ এই বিষয়টা দেখেই তারা পণ্যের মূল্যটা নির্ধারণ করে থাকে। অধিক পরিমাণে বিক্রয় বৃদ্ধি অনেক সময় দেখা যায় যে কোম্পানি যদি চায় বা রপ্তানিকারক চায় যে অধিক পরিমাণ তারা বিক্রয় বৃদ্ধি করবে, সেক্ষেত্রে তারা আ আ দেখা যায় অধিক আ মূল্যে পণ্যটা বিক্রয় করার ডিসিশন তারা নিতে পারে না। কারণ অধিক মূল্যে যদি পণ্য বিক্রয় করার ডিসিশন নেয় বা রপ্তানি মূল্য যদি বেশি নির্ধারণ করতে চায়, তখন কিন্তু অধিক বিক্রয় হবে না। বিক্রয়টা অনেকটা কমে যাবে। এই যে বিষয়গুলো, এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই কোম্পানি সাধারণত পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। তাছাড়া নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। একটি কোম্পানি যদি চায় যে না, তারা বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি করতে হবে? শুধু কিন্তু পণ্যের মূল্য কমিয়ে অ্যা দিলেই কিন্তু হবে না। নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না। সেক্ষেত্রে তাদেরকে উৎকৃষ্ট মানের পণ্যও যেমন দিতে হবে, তেমনিভাবে মূল্যটাও স্বাভাবিক রাখতে হবে। উৎকৃষ্ট আ পণ্য না দিয়ে যদি পণ্যের মূল্য কমিয়ে রাখে, তাহলে কাস্টমার একটা নেগেটিভ একটা ইফেক্ট পড়বে যে প্রোডাক্টের মান হয়তো খারাপ, যার কারণে তারা অল্প দামে বিক্রি করছে। এইজন্য পণ্যের মানটা অনেকটা সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে, পণ্যের ডিজাইনটাও সুন্দর হতে হবে এবং পণ্যের মূল্যটাও স্বাভাবিক রাখতে হবে, যাতে করে নেতৃত্ব প্রতিষ্ঠাকরণ করা যায়। এছাড়া আরেকটা উদ্দেশ্য থাকে সুনাম অর্জন। কোনো কোম্পানি যদি চায় যে বিদেশের বাজার সুনাম অর্জন করতে, সেক্ষেত্রে আ যুগপৎ যা সু আ যথাসাধ্য স্বাভাবিকভাবে পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হবে, যাতে কাস্টমাররা তাদের পণ্যের প্রতি একটা আকর্ষণীয় আ যে ইমেজ সেটা সৃষ্টি হয়। বাজার সংরক্ষণ করা কোম্পানি বা একটি রপ্তানিকারক যদি চায় যে সঠিক মূল্য নির্ধারণ করে বাজারটা তাদের সংরক্ষণে রাখবে, দীর্ঘদিন বাজারে টিকে থাকবে, সেক্ষেত্রে তারা এটাও মাথায় রেখেই পণ্যের মূল্যটা নির্ধারণ করে থাকে। বাজার সম্প্রসারণ করা, বাজার বৃদ্ধি করা, কাস্টমার সংখ্যা বৃদ্ধি করা, হ্যাঁ? এই সমস্ত বিষয়গুলো যদি তারা বিবেচনা করে যে আমাদের বাজার আরো ধীরে, ধীরে সম্প্রসারণ করতে হবে, বাজারটা বৃদ্ধি করতে হবে বা বাজার থেকে সহজে যেন কাস্টমার আমাদের পণ্য থেকে অনীহা ভাব না থাকে। এই যে বিষয়গুলো, এগুলো সাধারণত বিবেচনা করেই অনেক সময় পণ্যের মূল্যটা নির্ধারণ করা হয়। আমরা জানি যে একই ধরনের পণ্যের মূল্য কিন্তু বিভিন্ন জায়গায় বেচেছে কিন্তু অনেকটা ভিন্ন হয়। যে একই ধরনের পণ্য ফিউচার মার্কেটে যদি সেটা বিক্রি করা হয়, অধিক দামে বিক্রি হয়, তেমনি বা যে গুলিস্তানে যদি সেই পণ্যটা বিক্রয় করা হয়, সেটা কিন্তু দামটা অনেকটা কমে যায়। এই যে ব্যাপার-স্যাপার বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে জায়গায় বেচেছে, প্লেস বেচেছে কিন্তু পণ্যের এদিক-সেদিক দামটা হতে পারে। বিনিয়োগ তুলে নেওয়া। অনেক সময় একটা কোম্পানি যদি ইচ্ছা করে যে অল্প সময়ে তারা বিনিয়োগটা তুলে নিতে চাচ্ছে, সেক্ষেত্রে বেশি মূল্যে অ্যা অ্যা পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হবে। আর যদি চায় যে না, আস্তে, আস্তে তারা বিনিয়োগটা তুলবে, সেক্ষেত্রে পণ্যের মূল্য স্বাভাবিক রাখলেই হবে। তাছাড়া স্বার্থ রক্ষা করা, যে মূল্য নির্ধারণ আরেকটি উদ্দেশ্য হচ্ছে রপ্তানিকারকের স্বার্থ রক্ষা করা। যে পণ্য নির্ধারণ করার ক্ষেত্রে আ স্বার্থের কথা বিবেচনা করতে হবে। কোম্পানির যেন কোনো স্বার্থ বিঘ্ন না হয়, আ যাতে তাদের ক্ষতিগ্রস্ত না হয়। এই সমস্ত বিষয়গুলো সাধারণত সামনে রেখে বা মাথায় রেখেই পণ্যের মূল্যটা সাধারণত একটি কোম্পানি নির্ধারণ করে থাকে। তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে পণ্যের মূল্য নির্ধারণের যে উদ্দেশ্যগুলো এবং রপ্তানি ব্যয় বা রপ্তানি মূল্য নির্ধারণ করার যে পদ্ধতিগুলো, সামনের ক্লাসে আমরা রপ্তানি মূল্য নির্ধারণের গুরুত্বগুলো দেখব। বা বাকি যে বিষয়গুলো একটু দেখব। তোমরা একটু বাসায় পড়াশোনা করে রাখবা। আমরা সামনে তোমাদের বাসায় একটু পড়ে রাখবো যে রপ্তানি মূল্য নির্ধারণ করার গুরুত্ব কি, কি? একটি কোম্পানি কেন রপ্তানি মূল্য নির্ধারণ করে থাকে আরকি। সেটা কোন গুরুত্বগুলোকে বিবেচনা করে, এই সমস্ত বিষয়গুলো একটু দেখে আসবা। সামনের ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আমাদের সময় শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, তোমাদের সফলতা, উন্নতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।